আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। টিম আর্জেন্টিনার সামনে আরো একটা ট্রফি জয়ের হাতছানি, তবে সেই জয় পরাজয় ট্রফি সকল কিছুকে ছাপিয়ে এই ম্যাচটা আমার জন্য সবচেয়ে বেশি গুরুত্ব যে জায়গায় বহন করে সেটা হচ্ছে এটা আনহেল ডি মারিয়ার সর্বশেষ ম্যাচ আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে। এই ম্যাচের পর ডি মারিয়াকে আর দেখা যাবে না। আর্জেন্টিনার ফুটবলের দ্য গ্রেটেস্ট আনসাং হিরো, দ্য গ্রেটেস্ট সাইলেন্ট কিলার যাকে বলা হয়, সেই আনহেল ডিমারিয়া সম্পর্কে আজকে আলোচনা করব। এবং আনহেল ডিমারিয়ার জীবনের গল্পটা যারা জানেন তারা আরও একবার রিক্যাপ করতে পারেন, যারা জানেন না তারা শুনতে পারেন। একজন কয়লা শ্রমিক, মোটেও বাড়ি বলছি না, কয়লা শ্রমিক হিসেবে যিনি কিনা তার জীবনটা শুরু করেছিলেন, তিনি কোথা থেকে শুরু করেছিলেন, আজ কোথায় এসে নিজের ক্যারিয়ারটাকে থামাচ্ছেন। ডিমারিয়ার জীবনের কষ্টের গল্পগুলো নিয়ে যখন কথা বলতে যাই, তার আগে মার্সেলো বিয়েলসা মাত্র কিছুদিন আগে যে কথাটা বলেছিলেন সেটা প্রসঙ্গে আরো একবার চলে যায়। ফুটবলের টাকার খেলাটা এতটাই বেশি হয়ে যাচ্ছে যে ফুটবল থেকে আনন্দটা অনেকটুকু সরে যাচ্ছে, এমন একটা আক্ষেপের কথা বলতে গিয়ে তিনি বলেছিলেন লাতিন আমেরিকা, আর্জেন্টিনা, ব্রাজিল এ সকল অঞ্চলের দরিদ্র মানুষের খেলা ছিল ফুটবল। দারিদ্র্যের কষাঘাতে তারা যখন জর্জরিত, যখন খুব একটা বেশি আনন্দের সুযোগ নেই, তখন মুক্তির নিঃশ্বাস, মুক্তির আশ্বাস ছিল ফুটবল। এই টাইপের কথাগুলো ছোট্ট ডিমারিয়ার যদি আপনি জীবনটা দেখে আসেন, তার যদি জীবনের শুরুটা দেখে আসেন, একেবারে কিন্তু খাপে খাপ মিলে যাবে। আরো একটা স্টোরি কিন্তু এখানে আছে, যেটাকে কেন্দ্র করে একটা গল্প, উপন্যাস, দুর্দান্ত সিনেমার প্লট কিন্তু লেখা যায়। লিওনেল মেসির মতে রোজারিও সেন্টারে জন্ম 1988 সালের 14 ফেব্রুয়ারি। বাবা মিগুয়েল ডি মারিয়া, মা ডায়ানা ডি মারিয়া ছিলেন কয়লা শ্রমিক। একেবারে অভাবের সংসার। আনহেল ডি মারিয়া মাত্র 4 বছর বয়সে তার ক্যারিয়ারটা শুরু করেছিলেন। ডি মারিয়া আবেগ আপ্লুত হয়ে এর আগে অনেক জায়গায় বলেছেন যে কিভাবে তিনি এবং তার ছোট্ট এক বোনকে একটা সাইকেলের মধ্যে কোনোভাবে তার মা তুলে নিয়ে ডি মারিয়াকে প্র্যাকটিসে ড্রপ করতেন, কারণ আনহেল ডি মারিয়ার মা চাইতেন যে যে করে হোক ডি মারিয়া যাতে করে তার ফুটবলটা চালিয়ে যেতে পারেন। সেই ছোট্ট ডি মারিয়া মাত্র 4 বছর বয়সে স্থানীয় দলের হয়ে যিনি কিনা একটা প্রতিযোগিতায় বা একটা মৌসুমের নির্দিষ্ট অংশে 64টা গোল করলেন, মাত্র 4 বছর বয়সে এই ক্ষুদে তারকাকে ঘিরে কিন্তু অনেক রকমের আগ্রহ দেখা গেল। তার ওই সময়ের ক্লাব সম্ভবত টরিটো বা এর কাছাকাছি একটা নাম, সেই ক্লাবটা থেকে তিনি আসলেন রোজারিও সেন্ট্রালে। মাত্র 4 বছর বয়সে রোজারিও সেন্ট্রাল, আর্জেন্টিনার মোটামুটি বিখ্যাত একটা ক্লাব, তাকে কিন্তু সাইন করার চেষ্টা করলো ইউথ একাডেমির জন্য। কিন্তু তার শৈশবের ক্লাব টরিটো কিন্তু ছাড়ছিল না, কারণ তাদের সঙ্গে কথা বলা ছিল যে আনহেল ডি মারিয়া আস্তে আস্তে ইউথ ক্যারিয়ারটা এখানে শুরু করবেন। ওই সময়টাতে রোজারিও সেন্ট্রাল ডি মারিয়ার একেবারে শৈশবের ক্লাবটাকে কম্পেনসেশন অর্থাৎ ক্ষতিপূরণ হিসেবে কি দিয়েছিলেন জানেন? 35টা ফুটবল। হ্যাঁ, ভুল শোনেননি, মিলিয়ন মিলিয়ন ইউরো যার ট্রান্সফার মার্কেটে ভ্যালু, যিনি কিনা বিশ্বসেরা সকল ক্লাবে খেলেছেন। একটা সময় রোজারিও সেন্ট্রালে আসতে সেন্ট্রালকে, ওই কাপটাকে অর্থাৎ টরিটোকে দিতে হয়েছিল মাত্র 35টা ফুটবল। আর এভাবেই একজন ডিমারিয়ার ক্যারিয়ারটা শুরু। না, এটা ভাবার কোনো কারণ নেই যে রোজারিও সেন্টারে আসার পরে আনহেল ডিমারিয়া ভালো রকমের বেতন পেতেন। ইউথ একাডেমিতে যে সকল প্লেয়াররা খেলছেন, যতক্ষণ পর্যন্ত না তারা বি টিম কিংবা মূল দলে মূলত চলে আসেন, ততদিন পর্যন্ত কিন্তু তাদের খুব একটা বেশি আর্থিক সুযোগ সুবিধা থাকে না। রোজারিও সেন্টার বা আর্জেন্টিন ক্লাবগুলোর ক্ষেত্রে সেটা অনেক সময় একেবারে মূল দলে চলে আসার আগ মুহূর্ত পর্যন্ত নিশ্চিত হয় না, অনেক সময় মূল দলে আসলেও নিশ্চিত হয় না। ডিমারিয়ার বয়সটা যখন 10 পেরোলো, ডিমারিয়া মা বাবা এবং বোনদের মতো নিজেও কিন্তু কয়লার খনিতে কাজ করা শুরু করলেন একজন কয়লা শ্রমিক হিসেবে। 10 থেকে 15 বছর বয়স, যে সময়টাতে ফুটবল ডেভেলপমেন্টের জন্য একটা কম বয়সী প্লেয়ারকে সবচেয়ে বেশি সময় ব্যয় করতে হয়, তখন আনহেল ডি মারিয়া ঘন্টার পর ঘন্টা খনিতে কাজ করেছেন, কয়লার খনিতে ঘাম ঝরিয়েছেন, বাকি সময়টা ফুটবলে দিয়েছেন। ওই সময়ে বেনফিকার একটা আগ্রহ তৈরি হয় যখন আস্তে আস্তে তিনি রোজারিও সেন্টারে জার্সিতে ভালো করেন, যখন তিনি বেনফিকাতে যাওয়ার একটা সুযোগ পেলেন, যখন বয়সটা আস্তে আস্তে বেড়ে 18-19 হলো, তখনই এসে তিনি তার বাবা মাকে বলতে পেরেছেন আর কয়লার খনিতে কাজ করতে হবে না, বেনফিকাতে তিনি যে বেতন পাচ্ছেন সেটাই যথেষ্ট হবে। সময়টা 2007-08, 2007 সালে আর্জেন্টিনা অনূর্ধ্ব-20 বিশ্বকাপ জিতেছিল, সর্বশেষ বিশ্বকাপ। এর আগে লিওনেল মেসি 2005-এ জিতিয়েছিলেন, 2007-এ সের্জিও অ্যাগুয়েরো কিন্তু জিতিয়েছিলেন, সর্বোচ্চ 6টা গোল করেছিলেন, টুর্নামেন্টের সেরা প্লেয়ার হয়েছিলেন। আনহেল ডি মারিয়া ওই দলটাতে ছিলেন। ডি মারিয়া সেই টুর্নামেন্টটাতে তিনটা গোল করে সকলের কিন্তু নজর কেড়েছিলেন।
2008 সালে আর্জেন্টিনা জাতীয় দলে ডাক পড়ে, জাতীয় দলের আশেপাশে থাকা শুরু করেন। অলিম্পিক দলে প্রথম আমরা মেসি ডি মারিয়ার অসাধারণ কম্বিনেশন দেখেছি। আর্জেন্টিনা 2008 সালে অলিম্পিক গোল্ড মেডেল জেতে এই আনহেল ডি মারিয়ার ফাইনালে নাইজেরিয়ার বিপক্ষে গোলের মাধ্যমে অ্যাসিস্টটা লিওনেল মেসি করেছিলেন, ফিনিশিংটা ডি মারিয়া করেছিলেন। গোলটা করেছিলেন অসাধারণ একটা চিপের মাধ্যমে, যেটার পুনরাবৃত্তি তার ক্যারিয়ার জুড়ে আপনি বারবার করে দেখেছেন। 2010 সালে রিয়াল মাদ্রিদে এসেছিলেন। মূলত রিয়ালে আসার পরে নিজের সেরা ফর্মটা আনহেল ডি মারিয়া বিশ্ব মঞ্চে সকলকে দেখানোর সুযোগ পেয়েছিলেন। এখনো স্পষ্ট মনে আছে 2014 সালে যখন রিয়াল মাদ্রিদ একটা লম্বা গ্যাপের পরে চ্যাম্পিয়ন্স লিগ জিতলো 2002 এর পরে, সেই চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পথে ফাইনালে আনহেল ডি মারিয়া এতটাই ইম্প্যাক্টফুল পারফরমেন্স দিয়েছিলেন, একেবারে চোখের সামনে ভাসছে কিভাবে অ্যাথলেটিকো মাদ্রিদের একাধিক প্লেয়ারকে, 2-3 জন প্লেয়ারকে ড্রিবল করে ডিবক্সের মধ্যে ঢুকে পড়েছিলেন লেফট উইং পজিশন থেকে, এবং সেখানে দুর্দান্ত একটা শট নিয়েছিলেন গোলকিপার, সেটা ঠেকাতে পারলো গ্যারেথ বেল, সেটাতে রিবাউন্ড শটে গোল করতে পেরেছিলেন। এবং রিয়াল মাদ্রিদের 12 বছর পরে চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জয়ের ওই ফাইনালটাতে ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু এই আনহেল ডি মারিয়া ছিলেন। পরবর্তীতে রিয়ালের দীর্ঘ চ্যাম্পিয়ন্স লিগের খরাটা কেটেছে, এবং তারপরে আমরা রিয়াল মাদ্রিদকে এই অল্প কয়েক বছর, 10 বছরের ব্যবধানে পাঁচটা আরো, অর্থাৎ সেটা সহ 6টা চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জয় করতে দেখেছি। রিয়াল মাদ্রিদে আনহেল ডি মারিয়ার ওই পারফরমেন্সটা সম্পর্কে একটু কমই আলোচনা হয় আমার কাছে মনে হয়। তারপরে ম্যানচেস্টার ইউনাইটেডে গিয়েছেন, খুব একটা বেশি সুবিধা করতে পারেননি, ক্যারিয়ারটাকে প্যারিস সেন্ট জার্মানিতে নিয়ে গিয়েছেন। বাকি স্টোরিটা সকলেরই জানা, সেখানে আসলে কেমন খেলছেন, বেনফিকার জার্সিতে কেমন খেলেছেন সেটাও সকলের জানা। মাঝখানে জাতীয় দলের আক্ষেপের কথা আরো একবার বলবো, 2014 বিশ্বকাপের ফাইনালে দুর্দান্ত লিওনেল মেসির পাশে যদি একজন আনহেল ডি মারিয়া থাকতেন, এখনো এই জিনিসটা মনে হয় রেজাল্টটা ভিন্ন হতে পারতো, কিংবা আর্জেন্টিনার কোনো না কোনো চান্সেস থাকতো, একেবারে লাস্ট মিনিট পর্যন্ত কিছু না কিছু হতেই পারতো। অনেকে শুধুমাত্র 2014 বিশ্বকাপের সে কথাটা বলে আলোচনা শুরু করেন, অনেকে 2015 সালের কোপা আমেরিকার ফাইনালের কথা বলেন না। 2015 কোপা আমেরিকার ফাইনালে মাত্র 29তম মিনিটেই কিন্তু তাকে মাঠ ছাড়তে হয় সেই ইনজুরির কারণে, প্রচন্ড ব্যথা নিয়ে। আমার কাছে শুধুমাত্র 2014 ওই ফাইনাল, বিশ্বকাপ ফাইনাল মনে হয় না, 2015 কোপা আমেরিকার ফাইনালও যদি ডি মারিয়া থাকতে পারতেন, হয়তোবা লিওনেল মেসিদের আক্ষেপটা আরো অনেকটুকু কমতো, হয়তোবা ভাগ্যে আরো অনেক আগে কিছু লেখা থাকলেও থাকতে পারতো। তবে সেটা যাই হোক, একজন লিও মেসি, একজন আনহেল ডি মারিয়া ক্যারিয়ারের একেবারে শেষ প্রান্তে এসে যেভাবে যা যা কিছু অ্যাচিভ করেছেন, সেটার জন্যই অলরেডি তারা কিন্তু ইতিহাসে অমর হয়ে গিয়েছেন। দীর্ঘ 28 বছর পরে আর্জেন্টিনা যে ট্রফিটা জিতল 2021 কোপা আমেরিকার, সেটার ফাইনালে গোল, ফিনালিসিমার ফাইনালে গোল, বিশ্বকাপের ফাইনালে গোল, বিগ ম্যাচ প্লেয়ার, ম্যাচ উইনার ডি মারিয়া। এত বেশি জিনিসগুলো আপনারা জানেন, নতুন করে আর কোনো কিছু বাড়াতে চাই না। তবে আমার কাছে এই ভিডিওর মূল কথা একটাই, একজন কয়লা শ্রমিক থেকে একজন বিশ্বসেরা ফুটবলার মাঝখানের যে গল্পটা, এই গল্পটা এতটাই অসাধারণ যে আপনার কাছে অজানা এক রকমের শিহরণ মনের মধ্যে হবে, একই সঙ্গে অনেক অনেক শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা আসবে। বিজয়ের বেলায় ডি মারিয়া যদি ট্রফিটা নিয়ে বিজয় হতে পারেন, এর চেয়ে ভালো কোনো কিছু হতে পারে না। তবে যদি নাও হতে পারেন, আনহেল ডি মারিয়ার বিজয়ের ম্যাচ, এটা এর চেয়ে বড় এই মুহূর্তে আমার কাছে মনে হয় ফুটবল ওয়ার্ল্ডে আগামীকালকে কোনো কিছু নেই। কোপা ফাইনালও না, ইউরো ফাইনালও না, এটা আনহেল ডি মারিয়ার আর্জেন্টিনা আলবিসেলেস্তেদের জার্সিতে সর্বশেষ ম্যাচ, সেটার জন্যই অনেক বেশি করে মনে থাকবে, সারা জীবন মনে থাকবে। ধন্যবাদ সবাইকে।